দেশের আপামর সব জনসাধারণের অংশগ্রহণে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার মাফিয়া সরকারের পতন হয়েছে। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। এই যে আমরা নতুন করে একটা গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের স্বপ্ন দেখছি, এটা এখনো হয়ে যায়নি। এটা হওয়ার লড়াই আছে সামনে অনেক বড়। কিন্তু এই যে প্রাথমিক সময়টা, এটাকে আমরা যৌক্তিকভাবেই একটা স্বাধীনতার সময় বলে বিবেচনা করছি। আমাদের কাছে মনে হয়েছে আমরা আরেকবার স্বাধীন হলাম। আমাদের যাদের জন্ম স্বাধীনতার পরে হয়েছে তারা এই সময়টাকে সেই সময়ের সাথে একরকম তুলনা করে বোঝার চেষ্টা করেছি, আমরা সেভাবে ফিল করার চেষ্টা করেছি। এমনকি যারা ওই আনন্দটাও দেখেছেন, মনে রাখতে পারছেন, তারাও এই আনন্দটাকে তুলনীয় বলে বলছেন। সুতরাং আমাদের এই যে লড়াইটা হলো, এই যে গণ অভ্যুত্থানটা হলো, এটাও এক ধরনের মুক্তির লড়াই আমাদের ছিল, মুক্তিযুদ্ধের মতো ছিল। স্বাধীনতার সুখ পেয়েছি আমরা আবারও। ফলে যারা এই লড়াইয়ে অংশগ্রহণ করেছেন বিভিন্নভাবে, তাদের ত্যাগ আমাদের স্মরণে রাখতে হবে। এবং আমার কাছে টু সাম এক্সটেন্ট মনে হয় মাইক্রো লেভেলে আমাদের এই লড়াইয়ের যারা একেবারে বাস্তবের মাঠে রাস্তায় ছিলেন, যারা পুলিশ বা বিজিবি বা সেনাবাহিনীর সাথে, বিশেষ করে পুলিশ বিজিবির সাথে যারা তাদের লড়াইয়ের মুখোমুখি হয়েছেন, তাদের লড়াইটা আমার কাছে মাইক্রো লেভেলে মুক্তিযোদ্ধাদের চাইতে, ৭১-এর মুক্তিযোদ্ধাদের চাইতেও বড় বলে মনে হয়। অনেকের কাছে খুব অফেন্সিভ লাগতে পারে, কিন্তু আমি সেটা একটু বলতে চাই। নিশ্চিতভাবেই মাইক্রো লড়াই, মানে ম্যাক্রো যদি লড়াইয়ের কথা চিন্তা করি, সেটা মুক্তিযুদ্ধ অনেক বড় ক্যানভাসের, অনেক বড় লড়াই। একটা দেশ আরেকটা দেশ, একটা দেশের একটা অংশ, আমরা তো তখন পাকিস্তানি ছিলাম, বিচ্ছিন্ন হয়ে একটা নতুন দেশ তৈরি করার ঘোষণা দেওয়ার যে লড়াই, সেটা ম্যাক্রো লেভেলে তুলনীয় না। কিন্তু মাইক্রো লেভেলে আমি মনে করি এবারকার যারা লড়াই করেছেন তাদের লড়াই অনেক টাফার ছিল। আমি আসবো কেন এটা বলছি, আমরা একটা রিপোর্টের দিকে একটু চোখ বুলাই। ভিডিওটা আমাদের অনেকের চোখে পড়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ দলিল আমাদের ভবিষ্যতের জন্য, যে এই লড়াইয়ে কিভাবে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, কিভাবে বিভৎস ক্র্যাকডাউন আমাদের উপরে চালানো হয়েছিল। সেটা হলো, ভিডিওটাতে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশ সদস্য একটা ভিডিও দেখাচ্ছে, এবং এখানে উপস্থিত আছেন যিনি আইজিপি, স্যাংশন প্রাপ্ত আইজিপি, যাকে দফায় দফায় এক্সটেনশন দিয়ে গেছেন শেখ হাসিনা, সেই আইজিপি তার পেছন থেকে ভিডিওটা করা। সেখানে একজন পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, গুলি করে লাশ নামানো লাগছে স্যার, গুলি করি, মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয় আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, আমাদের এবারকার এই মুক্তির লড়াইয়ের জন্য। একটা ভিডিও অনেক স্টোরি বলে দেয়। ওই যে বললাম, এটা নির্বিকার ভাবে শুনছেন, দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি, এটা সরকারের ব্রুটালিটির একটা প্রমাণ। পুলিশ সদস্য যেভাবে, যে ঢঙে বলছেন, কিছুই আসে যায় না। মানে মারা যাচ্ছে, ওরা মানুষ টানুষ না, ওরা সরকার বিরোধী লোক, সরকারের ভাষায় ট্যাগ দেয় রাজাকারের বাচ্চা টাচ্চা, তাই ওদের মারা যায়, কিছু আসে যায়। যেভাবে তিনি বলছেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো মন্তব্যে, আপনারা শুনবেন যারা শোনেননি। এটার একটা সাইন। আর আরেকটা হচ্ছে ওই কথাটা, জায়গাটা আমি পড়ি, মন ভরে যায় পড়লে, খুবই দুঃখের কষ্টের ব্যাপার, কিন্তু মনও ভরে যায়। গুলি করি, মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটাই তাদের জন্য বলছে আতঙ্কের এবং দুশ্চিন্তা। এটা তাদের জন্য আতঙ্কের এবং দুশ্চিন্তা ছিল সে সময়, তাই অনিবার্যভাবে এটাই আমাদের আসার জায়গা ছিল। আমি কেন বলছিলাম মাইক্রো লেভেলে এইবারকার মুক্তিযোদ্ধাদের লড়াই ৭১-এর চেয়ে টাফ ছিল। খেয়াল করি আমরা, ৭১ সালে মুক্তিযোদ্ধারা যখন তাদের ট্রেনিং নিয়েছেন, ভারতে গেছেন, সেখান থেকে অস্ত্র পেয়েছেন, আধুনিক অস্ত্র পেয়েছেন, মানে সমান পর্যায়ের। হয়তো আপনার কাছে ট্যাঙ্ক বা শুরুর দিকে আপনার কাছে প্রচুর আর্টিলারি ছিল না, কিন্তু আপনার হাতে যে অ্যাসল্ট রাইফেল ছিল সেটা পাকিস্তান মিলিটারির সাথে তুলনীয়। আপনার কাছে মর্টার ছিল, আপনার কাছে গ্রেনেড ছিল। সো কাছাকাছি, হ্যাঁ, পরিমাণে হয়তো আপনি আউটনাম্বার্ড হবেন সংখ্যায়, কিন্তু এটাও ওই পর্যায়ে। সুতরাং আপনি যখন যুদ্ধে নামছেন, সম পর্যায়ের অস্ত্র নিয়ে যুদ্ধে নামছেন। আপনাকে পাকিস্তান মিলিটারি যখন গুলি করছে, আপনি তাকে একই রকম একটা বুলেট ফেরত দিতে পারছেন। অনেক সময় আপনি অ্যাম্বুশ করে আগে ভাগেই তাকে হামলা করে হতাহত করতে পেরেছেন। এবারকার যারা এই মাঠে ছিল, খালি হাতে, ঢিল, আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও করেছি। বাংলাদেশের ইতিহাসে এটা কোথাও হয় কোনোদিন হয়নি, পৃথিবীর ইতিহাস খুঁজলেও হয়তো পাওয়া যাবে না। আপনি ঢিল, গুলতি, লাঠি নিয়ে নেমে পড়েছেন, আপনি বুলেটে বুক পাততে নেমে গেছেন, অ্যাসল্ট রাইফেলের বুলেটে। আমি এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। প্রথম আলো একটা রিপোর্ট করে দেখিয়েছিল 78% গুলি ছিল
অ্যাসল্ট রাইফেলের গুলি, যারা মারা গেছে। গুলি ছিল বুকে, পিঠে, মাথায়। সো আপনি ওই গুলির সামনে দাঁড়িয়ে গেছে, কিছুই নেই, এবং এই পুলিশের ভাষ্য মতে আপনি গুলি করছেন, একটা মরে, একজন আহত হয়, ওই একটাই যায়, যে মরেছে সেই যায়, আর কেউ যায় না, বাকিটা যায় না। ওরা দাঁড়িয়ে থাকে এবং ওরা দ্বিগুণ হতে থাকে, ক্রমাগত সংখ্যা বাড়তে থাকে। এই তো হয়েছে। সুতরাং এই যে লড়াইটা অনেক বেশি সাহসিকতার, অকল্পনীয় সাহসিকতার। মানে আমার কাছে চিন্তা করলেও অবাক লাগে এদেশের মানুষ কি করেছে। সব শ্রেণী পেশার মানুষ, আমাদের ছাত্ররা নেতৃত্বের জায়গায় ছিল, কিন্তু আমরা জানি এটা শুধু ছাত্রদের আন্দোলন বলে আমাদের অন্য সব মানুষকে, আমাদের অভিভাবকরা নেমেছেন, আমাদের মধ্যবিত্ত নেমেছেন, নিম্নবিত্ত নেমেছেন, দরিদ্র মানুষজন নেমেছেন, রিক্সা চালকদেরকে আমরা দেখেছি, শ্রমিকদেরকে দেখেছি, কে ছিল না? সবাই ছিল, সব শ্রেণী পেশার মানুষ, সব সোশিও ইকোনমিক ক্লাসের মানুষ ছিল। তারা এভাবেই দাঁড়িয়ে গেছেন। যেটা হয়, বিপ্লব বলছেন কেউ কেউ, বা অভ্যুত্থান সফল হওয়ার পর অনেকে এককভাবে ক্রেডিট ক্লেম করার চিন্তা করেন, এটা ভুল হবে। যাই হোক, এই সামষ্টিক লড়াইটার মধ্যে এই রকম কঠিন একটা সিচুয়েশনে এই অমিত সাহসিকতা নিয়ে এই দেশের মানুষজন লড়াই করেছেন। এবং ব্যক্তিগতভাবে মাইক্রো লেভেলে যদি চিন্তা করি আমরা, সেটা ৭১-এর মুক্তিযোদ্ধার সাথে টাফ ছিল। কি অবিশ্বাস্য, কি অবিশ্বাস্য। নিদেন পক্ষে ককটেল, পাল্টা ককটেল ছুঁড়ে মারা, দেশি অস্ত্র, পাইপ গান, এই সেই এলজি কি যেন বলে, এগুলো দেশীয় তৈরি অস্ত্র দিয়ে দু একটা গুলি ছোঁড়া পুলিশের দিকে, আতঙ্ক তৈরির জন্য খুব রেগুলার প্র্যাকটিস ছিল আমাদের রাজনৈতিক আন্দোলনগুলোর ক্ষেত্রে এক সময়। এটা রাজনৈতিক আন্দোলন না, তাই এগুলোর জোগাড় যন্ত্রও ছিল না। জাস্ট খালি হাতে বুক পেতে দিয়ে মরে এই দেশটাকে তারা আবার স্বাধীন করলেন। কি বিভৎস, বিভৎস ব্যাপার, কি বিভৎস একটা সরকার এই রকম মানুষের উপর এমন করতে পেরেছে। আবার একই সাথে ঠিকই অবিশ্বাস্য, ভয়ঙ্কর, সুন্দর সাহসিকতারও ব্যাপার। আমাদের ইতিহাসে শুধু না, বিশ্বের ইতিহাসে এটা লেখা থাকা উচিত বলে আমি মনে করি।